গুম খুনের মামলায় কারাগারে 15 সেনা কর্মকর্তা। শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষ, রায়ের তারিখ ধার্য হচ্ছে কাল। ফেব্রুয়ারিতেই শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সবকিছুই করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বিকেল সন্ধ্যায় দুই দলের সঙ্গে বৈঠক। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যাওয়ার পরামর্শ বিএনপির। বরাবরই নিরপেক্ষ ভূমিকায় সরকার, বললেন আইন উপদেষ্টা। এবং কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না কমিশন, বললেন সিইসি। দায়িত্ব পালনে ইউএনদের কঠোর হওয়ার নির্দেশ। মানবতাবিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ মামলার রায়ের তারিখ ধার্য হবে কাল। মেজবা রহমানকে সঙ্গে নিয়ে উষা ফেরদৌসের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মত দমনে গুম খুন ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয় ট্রাইব্যুনাল এলাকা। সকাল 7টার পরে বিশেষ প্রিজন ভ্যান থেকে নামানো হয় অভিযুক্ত সেনা সদস্যদের। সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল, 6 ব্রিগেডিয়ার জেনারেল, 4 কর্নেল, 3 লেফটেন্যান্ট কর্নেল এবং 1 মেজর রয়েছেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে তারা কোন জেলে থাকবেন তা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানান, জুলাই অভ্যুত্থানে সংগঠিত অপরাধের প্রকৃত অপরাধীরা পালিয়ে গেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেন তিনি। তারা তো পালায় নাই, একজন সুনাগরিক হিসাবে, মোরওভার সেনাবাহিনী অফিসার হিসাবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। ইতোমধ্যে আসামিদের জামিন আবেদন সম্পূর্ণ হয়েছে উল্লেখ করে সারোয়ার হোসেন জানান, তাদের ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর আবেদন মঞ্জুর হয়েছে। তবে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি এদের জন্য প্রযোজ্য নয় বলে উল্লেখ করেন তিনি। 3টি আবেদন প্লেস করেছি, একটি জামিন আবেদন, একটি কমিউনিকেশন প্রিভিলেজ যাতে সাব জেলে রাখা হয়, কিন্তু সাব জেলে রাখাটা আমাদের আবেদনটা প্রেস করতে হয়নি এই কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল, তাদেরকে সাব জেলেই রাখা হবে। আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের 2টি মামলায় পরবর্তী শুনানি আগামী 20 অক্টোবর এবং গণ অভ্যুত্থান চলাকালীন রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অপর মামলার শুনানি আগামী 5 অক্টোবর নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার এ মামলার রায়ের তারিখ ধার্য হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ এবং আনন্দময় করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রডিগার লর্ডস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো যৌথ প্রতিশ্রুতি প্রদর্শন করছে, যা অভাবনীয় ঘটনা। এ সময় জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের পরেও দেশের এই সংস্কার উদ্যোগগুলি অব্যাহত রাখা হবে। বিএনপির পর জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল।
এছাড়া সন্ধ্যা ৬টার পর বৈঠকে বসবে জামাতে ইসলামী। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যু প্রাধান্য পাচ্ছে এসব বৈঠকে। অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের সহযোগীদের প্রশাসনিক পদে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আমরা চাই যে একটা সুষ্ঠু অ্যাকাউন্টেবল নির্বাচন যেন এই সরকার আমাদের উপহার দেয় এবং মানুষ তাদের কাছে এটাই প্রত্যাশা করে। জিয়া রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলাম, বাড়ি ঘরের কথা, নিজের ঘরের কথা চিন্তা করি নাই। স্বৈরাচারকে বৈধতা দেয়া দলগুলোই এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। কারো প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাব, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন নেতারা 1986-তে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে সরকারের ভেতরে থাকা বিতর্কিতদের সরানোর দাবি জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কেয়ারটেকার সরকারের যে চরিত্র, সেটা কনস্টিটিউশনে, সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে। সুতরাং এই সরকারকে, যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে, দেশের জনগণই ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণ করবে বলেও জানান তিনি। আমার ভূ রাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের দেশ আমরা নির্ধারণ করব। কারোর কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে। আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরবর্তীকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ জরুরি। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সুষ্ঠুভাবে বিচার শেষ করতে সরকারকে তাগিদ দেন রুহুল কবির রিজভী। ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে বিএনপি। যদিও বেশ আগে থেকেই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছে সরকার, তারপরও এক ধরনের চাপা সন্দেহ আর সংশয় দেখা যাচ্ছে রাজনৈতিক দল, এমনকি সাধারণ মানুষের মধ্যেও। সমসাময়িক এমন নানা বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগেই আলোচনার খোরাক তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওইটার কারণে হয়তো
তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় দলটি। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির ও সাব জেলে রাখার বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন, এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির পর জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমরা জানি এই মুহূর্তে এনসিপির সঙ্গে বৈঠক চলছে, খুব সম্ভবত সেখানে রাষ্ট্রীয় অতিথি ভবনে আমাদের সঙ্গে আমাদের ওবায়দুল হক মারুফ তিনি আছেন, সেখানে শেষ খবর জানাতে তার সঙ্গে যুক্ত হব। মারুফ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আমরা যেটি জানি যে এনসিপির সঙ্গে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে, যা এরপর সন্ধ্যা 6টায় জামাত ইসলামীর সঙ্গে বৈঠক হবে। এই মুহূর্তে আপনি জানতে পেরেছেন কিনা যে কোন কোন বিষয়গুলো আলোচনায় আসছে, বিস্তারিত জানাবেন। অলি, আপনি যেমনটা বলছিলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এসেছে এনসিপির একটি প্রতিনিধি দল, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে রয়েছে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ, 4 সদস্যের নেতৃবৃন্দ। এখানে রয়েছে মূলত যে এনসিপির সামান্থা শারমিন, সার্জিস আলম, খালেদ সাইফুল্লাহ সহ এরা 4 জন এখানে এসেছেন। তারা মূলত আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বিচার ব্যবস্থার রোডম্যাপ, একই সঙ্গে প্রশাসনের দলীয়করণ সহ এবং যে নির্বাচনে তাদের যে প্রতীক শাপলা, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে আমাদেরকে দলীয় সূত্র থেকে জানানো হয়েছে। একই সঙ্গে আমরা যমুনায় এসে যেমনটা দেখতে পেরেছি, বিকাল 5টার দিকে মূলত এনসিপির যেই প্রতিনিধি দল তারা এখানে প্রবেশ করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ভেতরে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা চলছে। আমরা এটাও জানতে পেরেছি দলীয় সূত্র থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামের দলীয় সূত্র জানিয়েছে যে আজ সন্ধ্যা 6টার পরে মূলত জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল ডক্টর নায়েব আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দল আসবেন এবং তারাও একই বিষয়ে এখানে বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এর আগে যে আপনারা দেখছেন চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বিএনপির প্রতিনিধি দল তারাও সাক্ষাৎ করেছে এবং তারা গত মঙ্গলবার এখানে সাক্ষাৎ করেছে। বৈঠকে তারা এই চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে। অলি, সব মিলিয়ে এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সর্বশেষ। জি মারুফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়ে শেষ খবর জানানোর জন্য। যে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ইউনোদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্মশালায় তিনি এ নির্দেশনা দেন। সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ বলেছেন, কমিশন ব্যর্থ হলে নিন্দিত হবে বিশ্বজুড়ে। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারদের ভোট ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে ইসি। এতে ইউনোদের দিক নির্দেশনা দেয়া হয়। সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে নিজেদের অস্তিত্ব রক্ষায় সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানান কমিশনাররা। ইনস্ট্রাকশন থাকবে যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ থেকে ধরতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে।
এবং তাৎক্ষণিকভাবে ছাড়া যাবে না। যেটাকে ধরবেন, যেটাকে ধরা হবে ছাড়া যাবে না, ইলেকশনের আগে ছাড়া যাবে। সেন্ড টু কোর্ট বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। সো আমরা এই গুরুত্বটা অনুধাবন করব। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সফলভাবে নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের তাগিদ দেন তারা। এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। যে ভয় পাওয়া যাবে না, হিম্মতের সাথে কাজ করতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে। চাপের মুখে নতি স্বীকার না করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন কমিশনও নিরপেক্ষভাবে কাজ করবে। উই উইল নট বেন্ড টু এনি প্রেশার। সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সিইসি। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে কোনোভাবেই থামছে না ডেঙ্গুর সংক্রমণ। মৌসুম পেরিয়ে গেলেও দিন দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে 2 সিটি কর্পোরেশনের উপর ক্ষোভ জানান আক্রান্তরা। তবে এটি নির্মূলে চেষ্টার ত্রুটি নেই বলে দাবি করছে ডিএনসিসি। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বড় হচ্ছে প্রাণহানির তালিকা। ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আক্রান্তরা। এ নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন তারা। এছাড়া হাসপাতালে নানা হয়রানির অভিযোগও করেন ভুক্তভোগীরা। হাত পা একটু ব্যথা আর গিরে গিরে এগুলো ব্যথা আর জ্বর সারে আবার ওঠে। আমাদের এলাকায় যেগুলো আছে নতুন করে রাস্তা কাটতেছে, যার কারণে রাস্তা সংস্কার ঠিক ওই পানি চুপে থাকে, জমার কারণে দেখা যাচ্ছে ডেঙ্গু মশা বাড়তেছে। আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে আপনার এখানে যে পরিমাণ রোগী আসতেছে হসপিটালে, দ্বিতীয়ত হচ্ছে এখানে সেবা তো ভালো হচ্ছেই না। আমি 101-এ গেলাম, সেখানে আমাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড় করানোর পরে আবার বলতেছে আপনাকে 105-এ আসতে হবে। আবার যখন 105-এ আসলাম, 105 আবারও বলতেছে যে আপনাকে 101-এ আবারও যেতে হবে। তাহলে এই যে বারবার তারা মিস ইনফরমেশনগুলো দেয়, তাহলে এই হয়রানিগুলোর জন্য কে দায়ী? ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টার ত্রুটি হচ্ছে না দাবি করে মশক নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে জানালেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে হসপিটালে গিয়ে রোগীর প্রকৃত সংখ্যা এবং রোগীর প্রকৃত অ্যাড্রেসটা আমরা বের করছি এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা কুইক রেসপন্স টিম গঠন করেছি। এই রেসপন্স টিমের কাজ হবে ওই ঠিকানা অনুযায়ী রোগীর বাড়ির আশেপাশে ডেঙ্গু মশা নির্মূলে অভিযান চালানো আর নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। ছাদ বাগানেও যাতে কোনো পানি জমা না থাকে এটা সময় মতো পরিষ্কার করে ফেলতে হবে। ব্যক্তি পর্যায়ে যখন বাসায় ঘুমাবে মশারি ব্যবহার করবে, অথবা কোনো বাসায় নেটের ব্যবস্থা থাকলে আরও ভালো, যদি পারা যায় এই মসকিটো নেট এবং মশারি ব্যবহার করা, এগুলা খুবই প্রয়োজন। আক্রান্তকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি প্রচুর তরল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। খাবার স্যালাইন বা ইনজেক্টেবল স্যালাইন এগুলো সাফিসিয়েন্টলি আছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 15 দিনের মধ্যে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করে হত্যায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় কেরানীগঞ্জ থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার কুদরতি খুদা। সকালে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিকশাচালক জালাল শিকদার হত্যায় জড়িত তারই 2 সহযোগী শেখ নুরু ও মুজাম্মেল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। 15 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ সমাধান করতে পেরেছি এবং এই অপরাধের সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কে আরও যারা জড়িত আছে তাদেরকেও আমরা প্রাইমারিলি শনাক্ত করেছি। আমরা তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করব এবং আইনের হাতে সোপর্দ করব।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উগান্ডায় সড়ক দুর্ঘটনায় 63 জন নিহত হয়েছে। এদিকে নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 38 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। উগান্ডার কাম্পালাগুলো হাইওয়েতে দুটি বাসের সংঘর্ষে নিহত হয়েছে 63 জন। এতে আহত হয়েছে আরও অনেকে। দেশটির পুলিশ জানিয়েছে বুধবার সকালে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এদিকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 38 জন নিহত হয়েছে। মূলত জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন, আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। অন্যদিকে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে 27 জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, গত সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় সিনিলে শহরের কাছে এক দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি চলন্ত অবস্থায় লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়, আর এতেই হতাহতের এ ঘটনা ঘটে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। শুরুতেই ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন। আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় 65 ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও ওমানের কলিম সানার সঙ্গে যৌথভাবে 66তম স্থানে আছেন এই বোলিং অলরাউন্ডার। আর ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে 18তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অধিনায়ক বাংলাদেশের মেহেদী মিরাজ। এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। ফুটবল। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করেছে লা লিগা। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট। বিবৃতিতে বলা হয়, মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা শেষে তারা স্পেনে গত কয়েক সপ্তাহে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গুমখুনের মামলায় কারাগারে 15 সেনা কর্মকর্তা। শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষ, রায়ের তারিখ ধার্য হচ্ছে কাল। ফেব্রুয়ারিতেই শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সবকিছুই করছে সরকার বললেন প্রধান উপদেষ্টা। বিকেল সন্ধ্যায় 2 দলের সঙ্গে বৈঠক। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মুডে যাওয়ার পরামর্শ বিএনপির। বরাবরই নিরপেক্ষ ভূমিকায় সরকার বললেন আইন উপদেষ্টা। এবং কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না কমিশন বললেন সিইসি। দায়িত্ব পালনে ইউনোদের কঠোর হওয়ার নির্দেশ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।